নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প দিন শেষে। আগের জায়গাটি একেবারেই অন্যরকম ছিল। শ্রীমতীর শিশুকালে অথবা প্রথম কৈশোরে বাবার সঙ্গে এসেছিলেন একবার। সাহারানপুর নামটা অনেক বছর অবধি কানে লেগেছিল। লাইট রেলওয়ে ছিল। গোলু মামা ডিরেক্টর অব ওয়াগন এক্সচেঞ্জ পর থেকে রিটায়ার করার পর এই লাইট রেলওয়েতেই হালকা চাকরি নিয়েছিলেন বেশ কিছু বছর। নিউ দিল্লির রেল স্টেশনের একেবারে পাশেই ছিল ডিরেক্টর অফ ওয়াগন এক্সচেঞ্জের অফিস। ভারতের বিভিন্ন এলাকার রেলপথের কাকে কত ওয়াগান দেওয়া হবে, কোথায় কত ওয়াগান পড়ে আছে, এইসবের হিসাব থাকত মস্ত বড় ঘরের দেওয়াল জুড়ে। রেল বোর্ডের সদস্যরা এবং প্রত্যেক এলাকার জেনারেল ম্যানেজাররা আসতেন ওখানে, মিটিং বসত। ডিরেক্টর অফ ওয়াগন এক্সচেঞ্জ পদাধিকার বলে ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও ছিলেন। সেসব অনেক দিনের কথা হয়ে গেল। স্মৃতি এখন কুয়াশারি মতো অস্পষ্ট হয়ে গেছে। গোলু মামাও চলে গেছেন আজ কত বছর হলো। মামিমা গেছেন তারও আগে। জীবনের শেষ যে এই সাহারানপুরেই এসে শ্রীমতীকে আস্তানা গাড়তে হবে, তা তখন কি ভেবেছিলেন? আশ্চর্য, এইসব পুরনো দিনের কথা, চলে যাওয়া মানুষের কথা, ফেলে আসা জায়গা, অনুষঙ্গের কথা কেন যে বারবার দিন শেষেই মনে পড়ে। বড় নাতনি সুপা বাংলাতে খুবই ভালো, কবিতা টবিতাও লেখে মাঝে মধ্যে। ওই বলেছিল একদিন, ওই সময়টুকুকে কি বলে জানো দিদা? কি বলে? গোধূলি, সায়াহ্নকাল, প্রদোষ, ওসব তো আছেই, অন্য একটি নামও আছে, তুমি তো শোনোই নি। শ্রীমতী চোখ থেকে স্টিলের ফ্রেমের চশমাটি খুলে সাদা মারবিহীন ইস্তিরিবিহীন শাড়ির খুঁট দিয়ে মুছতে মুছতে বললেন, আমি আর কি বা জানি রে মেয়ে। তা বলবি কি বলবি না তাই বল। অর্জমা, পারলে না তো তুমি বলতে? সেটা আবার কি শব্দ? বানান কি? বললামই তো, অর্জমা। মানে কি? বললাম যে দিন আর রাতের মধ্যবর্তী ফালিটুকু, সূর্য নামা বললির একটা টুকরো আর কি। যত উদ্ভট শব্দ তুই জোগাড় করতে পারিস বটে। সুপা হেসে বলল, এই করেই তো যে কোনো ভাষার শ্রীবৃদ্ধি হয় দিদা। কত বিদেশি শব্দ এসে চুপিসারে ঢুকে পড়ে অন্য ভাষায়। যে ভাষা তাদের গ্রহণ করে তারা নিজেদের অজান্তে নিজেকেই সমৃদ্ধ করে। হবেও না। শ্রীমতী বললেন, এমনই একটি বয়সে এবং মানসিকতায় এসে পৌঁছেছেন এখন যে সমৃদ্ধি শব্দটা আর বিশেষ কোনো তাৎপর্য নেই তার কাছে। এমনকি ভেতরে ভেতরে এই শব্দটি সম্বন্ধে এক তীব্র অনীহাও বোধ করেন তিনি ইদানিং। সুন্দর পরিণতি, সমৃদ্ধি, এইসব শব্দে বিশ্বাস তার ভেঙে গেছে যৌবনাবস্থাতেই। সেসব অনেক কথা ভাবতেও ভালো লাগে না। তবে তার চোখকে, মানসিকতাকে যে তার জীবনই বদলে দিয়ে গেছে, তাও তিনি ভালোই বোঝেন। বলারও নেই কাউকে কিছুই। বিধি লিপি। চললাম দিদা, হঠাৎই বলল সুপা। কোথায়? ব্যাডমিন্টন খেলবো। যা। সুপা চলে গেল। চশমাটি নাকে লাগিয়ে বারান্দাতে বসে দিন ও রাতের মধ্যবর্তী ফালিটুকুর দিকেই চেয়ে রইলেন শ্রীমতী। কারখানার চোঙা দেখা যাচ্ছে দূরে। এদিকে রেসিডেন্সিয়াল কোয়ার্টার। জামাই হিমগ্ন এই কারখানাতেই কাজ করে। সাদামাটা কাজই ছিল, আস্তে আস্তে উন্নতি করছে। নামে কারখানা, কিন্তু তৈরি হয় নানা রকম দুগ্ধজাত জিনিস, পাউডার মিল্ক, কনডেন্স মিল্ক, পনির, দই, ঘি ইত্যাদি।
পাশে কফি ও চকোলেটের কারখানাও আছে। দিনে নাকি প্রায় 1 কোটি টাকার শুধু দুধই কেনে হিমগ্নদের কোম্পানি। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা, রাজস্থান, দিল্লি এবং হরিয়ানা থেকে বিরাট বিরাট রেফ্রিজারেটর ভ্যানে করে দুধ আসে। প্রথম প্রথম এসে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেন না শ্রীমতী। এখন আর বিস্মিত হন না। আসলে বার্ধক্যের এই দোষ, মস্ত দোষ। বিস্মিত হওয়ার ক্ষমতা লোপ পেয়ে যাওয়ার পর জীবনে আনন্দ বলতে আর কিছুই থাকে না বোধহয়। সুপা চলে যাওয়াতে শ্রীমতী খুশিই হলেন। দিন শেষের এই ক্ষণটি তার পুরোপুরি নিজস্ব। এই ফালিটুকুই তার একান্ত সময়। এছাড়া আর কিছু মাত্রই নেই। সন্ধ্যের আলো জ্বলে উঠলেই হয় তাকে রান্নাঘরে যেতে হবে, আর যদি মনি যায় রান্নাঘরে, কদাচিৎ যায়, তাহলে ওকে ছোটকুকে নিয়ে পড়াতে বসাতে হবে। ছেলেটা ভালো হলো না, জানেন না পরে পরিবর্তন আসবে কিনা। তারপর প্রহরের পর প্রহর কাটবে, রান্নার পাট চুকবে, খাওয়া দাওয়ার পাটও চুকবে। জামাই মেয়ে শোবার ঘরে গিয়ে দরজা দেবে। শ্রীমতী ছোটকুকে নিয়ে শোন, সুপাস হয়ে আলাদা ঘরে। কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে দাঁড়ানো ওর এই সুন্দরী বুদ্ধিমতী নাতনিটি বিশেষই প্রিয় শ্রীমতীর। ওর সঙ্গেই যা একটু গল্পগুজব। মণি এখানে একটা বাংলা স্কুল করেছে। যদিও ছাত্রছাত্রীর সংখ্যা মোট 13, তবু তাদের বাংলা পড়িয়েও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অতি দ্রুত অপসৃয়মান অস্তিত্বকে বাংলা থেকে বহুদূর উত্তরপ্রদেশের এই কারখানার মধ্যে প্রাণপণে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। অবাঙালি মালিক এ বাবদে অনুদানও দেন। উনি বলেন, বাংলা ভাষা মহৎ ভাষা। বাঙালিরা খুবই বুদ্ধিমান, কিন্তু ফাঁকিবাজ। স্কুল ছাড়াও নানা রকম সামাজিক কাজকর্মও করতে হয়। সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি সে ব্যস্ত। মনি বাড়ির কাজ তাই বিশেষ করতেই পারেন না। রঘুবীর বলে একটা 10 বছরের ছেলে আছে, সেই শ্রীমতীর একমাত্র সহায়ক। নইলে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত অবধি এই সমস্ত সংসারের সব কিছুর দায়িত্ব তার একার। কখনো কখনো পালিয়ে যেতে ইচ্ছে যে করে না এমনও নয়, কিন্তু পালানোর জায়গা যে নেই। যাদের কোথাও পালিয়ে যাওয়ার জায়গা নেই, তারা দৌড়তে পারেন হয়তো, দ্রুত পায়ে ছুটে যেতে পারেন দূর দূরান্তের হারিয়ে যাবার পণ করে, কিন্তু তাদের লুকোনোর জায়গা বলতে সত্যি সত্যি কিছু থাকে না। এমন মন্দভাগ্য যারা, তারাই এই নির্মম সত্যের কথা জানেন। 5টার ভোঁ বাজতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। শিফট বদল হবে। শিরীষ গাছেদের, ইউক্যালিপটাস গাছের ছায়াদের আর আলাদা করে চেনার উপায় নেই এখন। অন্ধকারে তারা একাকার হয়ে গেছে একটু আগে। কালী পুজোর পর থেকেই বেশ ঠান্ডা পড়ে গেছে। আলো জ্বলে উঠছে ঘরে ঘরে, পথে, কারখানার আনাচে কানাচে। হিমগ্ন স্কুটারে করে বাড়ি ফেরে। শুনতে পাচ্ছেন যে কোম্পানি থেকে তাকে একটা মারুতি গাড়ি দেবে শিগগিরই। দিলেই ভালো। জামাই বড় মানুষ, নিজের মা হারিয়েছিলেন ছেলেবেলায়, তাই শ্রীমতীকে নিজের মায়ের মতনই দেখে। বরং মনিরই একটু গোলমাল আছে। সুন্দরী, ভালো কথা বলে, সে তার বাজাতে পারে। এইসব কারণেও হিমগ্নকে একটু হেলাফেলাই করে। অন্য 2-1 বিবাহিত পুরুষেরও চোখ আছে ওর উপরে, সেটা মনি বেশ জানে এবং উপভোগ করে। এসব দোষ শ্রীমতীর ছিল না কখনো। মা এরকম, মেয়ে অন্যরকম। বিয়ে হয়ে যাবার পর স্বামী যে সব, এবং একমাত্র তারা এই জানতেন। তবে একথা ঠিক যে সারা জীবন ভালোবাসা তেমন করে পাননি বলেই ওই বোধটির প্রতি বড় কাঙালপনা আছে শ্রীমতীর। হিমগ্নর মতো স্বামীর ভালোবাসা অবহেলা তিনি সহ্য করতে পারেন না। অথচ করণীয় তো কিছুই নেই। নিজেদের সমস্যার সব সমাধানই নিজেরাই করা যায়, কিন্তু পুত্রকন্যাজনিত সমস্যাতে শুধু দুঃখিতই হওয়া যেতে পারে।
তাদের প্রতিবিধানের শক্তি তো থাকে না। শ্রীমতীর হাঁটুতে, হাতে, কোমরেও ব্যথা, বড় ব্যথা। শীতে আজকাল বড়ই কষ্ট পান বাতে। হিমগ্ন ছোট টিউব আর শিশিতে পাওয়া যায় এমন ওষুধ, মলম এবং তেল মাঝে মাঝে নিয়ে আসেন। কোমরে, হাতে ও হাঁটুতে মেখে উনুনের পাশে বসে থাকলে বেশ আরাম পান। কখনো কখনো হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক নেন ব্যথার জায়গায়। ওষুধটার নাম সেন্টসুর। ফল ভালো হয় বটে, কিন্তু দামও অনেক। হিমগ্নর মুখ দেখেই বুঝতে পারেন শ্রীমতী। একদিন বলেও ছিলেন, আর এনো না বাবা। হিমগ্ন তাতে বলেছিলেন, আপনি তো আমার মা, আপনি চোখের সামনে কষ্ট পাচ্ছেন আর আমাকে বেশি দামের কারণে ওষুধ আনতে মানা করবেন? সে কি করে হবে মা? আমার উপরে কোনো দাবি কি নেই আপনার? শ্রীমতী চুপ করে হিমগ্নর দিকে চেয়ে থাকেন। যেসব জামাই শাশুড়িকে মা সম্বোধন করেন, তাদের সকলেই যে শাশুড়িকে মাতৃরূপে দেখেন এমন তো নয়। ছেলেদেরই মতো জামাইদেরও অনেক রকম হয়, কিন্তু হিমগ্নর মা ডাকে কোনো মিথ্যে নেই। শেষ জীবনে জামাইয়ের ঘাড়ে এসে পড়বেন বলে প্রথম প্রথম বড় কুণ্ঠিত, লজ্জিত হয়ে থাকতেন শ্রীমতী। এখন সেই ভাবটা কেটে গেছে। মুখ্যাত হিমগ্নেরই গুণে। শ্রীমতী জানেন, মনি মেজাজ গরম থাকলে কখনো সখনো অপমানকর কথা বলে দেয়, আর ঠিক তখনই পালিয়ে যেতে ইচ্ছে হয় শ্রীমতীর, দূরে, বহু দূরে। কিন্তু সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাতিও নিভে গেছে বাড়ির। শ্রীমতীর পাশে ছুটকু ঘুমোচ্ছে। একটি ছোট্ট টেবিল লাইট জ্বেলে নিয়ে শ্রীমতী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন উপন্যাসটা নিয়ে বসেছে। কাল রাতে যতটুকু পড়েছিলেন সেখানে একটি ইউক্যালিপটাস গাছের পাতা গুজে রেখেছিলেন। এই লেখকের লেখা খুব ভালোবাসে শ্রীমতী। এর লেখার মধ্যে কিছু একটা আছে যা সমসাময়িক অন্য কারোর মধ্যে নেই। বড় বিধুর হয়ে যায় মন শীর্ষেন্দুর লেখা পড়তে পড়তে। সবে পাতাটি খুলেছেন, এমন সময় হঠাৎ পাশের কোয়ার্টারের কেষ্টবাবুর ক্যাসেট প্লেয়ার বেজে উঠল। অখিলবন্ধু ঘোষের গান, পিয়াল শাখার ফাঁকে ফাঁকে, এক ফালি চাঁদ বাঁকা, ওই তুমি আমি দুজনাতে, বাসর জেগে রই। কেষ্টবাবুর বয়স শ্রীমতীর মতোই হবে। স্ত্রী বিয়োগের পর তার মাথার গোলমাল হয়ে গেছে। ভাগ্নে মদনের কাছেই থাকেন, সংসারে আর কেউ নেই। মদনের মতো মামাগত প্রাণ ছেলে আজকাল বড় একটা দেখাই যায় না। ওইসব গান শুনলে বড় স্মৃতিদংশিত হয়ে ওঠেন শ্রীমতী এই সাহারানপুরে বসে। আজ থেকে প্রায় 50 বছর আগের দক্ষিণ কলকাতার একটি নির্জন মধ্যবিত্ত পাড়া যেন বুকের মধ্যে উঠে আসে, 2 বছরের আদুরের সন্তানের মতো। মানুষ এক দেশ ছেড়ে অন্য দেশে গেলে যেমন উদ্বাস্তু হয়, তেমন এক শহর ছেড়ে অন্য শহরে গেলেও হয়, এক পাড়া ছেড়ে অন্য পাড়ায় গেলেও। এই ছেড়ে যাওয়া ও মানিয়ে নেওয়ার মধ্যে যে কি গভীর কষ্ট তা শ্রীমতী ভালো করেই জানেন। বইটা খোলাই পড়ে থাকে, মন উদাস হয়ে যায়। কেষ্টবাবুর ক্যাসেট প্লেয়ারে একের পর এক গান বাজতে থাকে। সুধীরলাল চক্রবর্তীর, ধনঞ্জয় ভট্টাচার্যের, রবীন মজুমদারের, উৎপলা সেনের, আলপনা বন্দ্যোপাধ্যায়ের। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, আরও কত গান। জানালার কাছে সরে এসে দাঁড়ান শ্রীমতী। কেষ্টবাবু আর শ্রীমতীদের জগৎ হিমগ্ন, মণি, সুপা, মদনদের কাছে সম্পূর্ণই অপরিচিত। তবু গান এমনই জিনিস যে তা কখনো পুরনো হয় না। যাদের কানে সুর আছে, সুরে গাওয়া যে কোনো গানই তাদের মুহূর্ত মধ্যে হরিণ হরিণীর মতো তীরবিদ্ধ করতে পারে। ভালো গানের কোনো বয়স নেই, বয়স হয় না। কলকাতার কথা, মোঘলসরাইয়ের ট্রেন, ইন্সপেক্টর পরাণবাবুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার আগে তার কুমারী জীবনের কথা। মধুপুরের অশেষ উচ্ছলতার মধ্য থেকে
হঠাৎ উৎক্ষিপ্ত হয়ে অচ্ছলতার দংশনে অনভ্যস্ততার মধ্য দিয়ে এসে অভ্যস্ত হওয়ার সেই সব অস্বস্তিকর দিনগুলির কথা মনে ভিড় করে আসে। তবে কি শুধু কষ্টই ছিল? না, তা নয়। সুখ বা দুঃখ কোনোটিই অবিমিশ্রিত নয়। কখনো কখনো হয়তো একে অন্যকে চেপে থাকে, আড়াল করে রাখে। তবে নাড়লে চাড়লেও চোখে পড়ে, তা অনুভূত হয়। জীবনের প্রায় শেষে পৌঁছে এ কথা বুঝতে পারেন শ্রীমতী। সুপা একটা পত্রিকা এনে দিয়েছিল, কলকাতা থেকে বেরোয়, সম্ভবত পাক্ষিক। বলেছিল, তোমার বোনপো একটা লেখা লিখেছে, দেখো দিদা, তাতে তোমাদের সময়ের অনেক কথা আছে। শ্রীমতীর মাস্তুত দিদির ছেলে ন্যাপা এখন নাম করা লেখক। ভাগলপুরে থাকত রিনি দিদিরা। জামাইবাবু হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ন্যাপাকে নিয়ে তখন তাদের সকলেরই গর্ব, কিন্তু দেখাশোনা নেই প্রায় 40 বছর। সুপা বলে চিনবেনই না তোমাকে তিনি। আমাদের তো চোখেই দেখেননি, মাকেই দেখেননি আর আমাকে। তাছাড়া মানুষে একটু একটু নাম করে ফেললে আর সাধারণ আত্মীয়দের চেনেন না। দোষও হয়তো দেওয়া যায় না, ব্যস্ত তো হয়ে পড়েন খুবই। মনি বলে বড় লোক হয়েছে, শুনি যোধপুর পার্কে থাকে, বাড়ি গাড়ি করেছে। এখন সাহারানপুরের শ্রীমতী মাসিমার খবর নিয়ে বা তাকে স্বীকার করেই বা তার লাভ কি? শীর্ষেন্দুর মানব জীবন বড় গভীর বই। ফেলায় তা পড়া যায় না, পড়া উচিতও নয়। লাইব্রেরি থেকে আনা বই না হলে শ্রীমতী 2-3 মাস ধরে রয়ে ও বই পড়তেন। মনটা কেষ্টবাবুর গানে বড়ই বিক্ষিপ্ত হয়ে গেল। উনি বই বন্ধ করে ওই পত্রিকাটি তুলে নিলেন। ন্যাপা লেখাটি পড়ে শ্রীমতীর বুকটা ধক করে উঠল। ন্যাপা লিখেছে, সেই কচি বয়সে প্রেম কাকে বলে তা আমি জানতাম না। তবে মেজ মামাকে হঠাৎ হঠাৎ বড় জেঠিমাদের বাড়িতে দেখতাম। শ্রীমতী মাসি, বড় জেঠিমার ছোট বোন, খুব হাসতেন, সুন্দরী ছিলেন খুব। কোনো দিন ছাদে ওদের দুজনকে গল্প করতে দেখতাম। নইলে উনি অন্যের সময় ভীষণ রাগী আর রাশভারী ছিলেন। কথায় কথায় ঘুষি মেরে লোকের নাক ফাটিয়ে দিতেন। পাড়ার লোকে বলতো ঘেটো গুন্ডা। মেজ মামার বয়সই বা কত ছিল তখন? 22-23। কানাঘুষায় শুনলাম যে মা বাবার আপত্তির কারণেই মেজ মামা আর শ্রীমতী মাসির বিয়ে হওয়াটা সম্ভব নয়। আমরা বসু আর বড় জেঠিমারা বসুরায়, এক পদবী, এক গোত্র, অতএব বিয়ে নাকি হতেই পারে না। একদিন স্কুল থেকে ফিরে দেখি মেজ মামা খাটের উপর শুয়ে ফুলে কাঁদছেন। যে ঘেটুগুন্ডা কথায় কথায় অন্য মানুষের নাক ফাটিয়ে দেন অবলীলায় ঘুষি মেরে, সেই মানুষকে কোন অজানা কষ্ট, কোন বেদনা এমন ক্লিষ্ট ব্যথাতুর করতে পারে তা ভেবে কোনো কুলকিনারাই পেলাম না। বড়ই কষ্ট হলো আমার দেখে। কি সে এমন কষ্ট যার দংশন এমন বেদনাহীন? সেই যে শ্রীমতী মাসির সঙ্গে বিয়ে হলো না, মেজমামা তাই আজীবন অকৃতদারী রইলেন। শ্রীমতী মাসিকে কোনোদিনই ভোলা সম্ভব হয়নি তার পক্ষে। জানি না শ্রীমতী মাসি এখন কোথায় থাকেন, কেমন আছেন। আমরা শুনেছিলাম রেলে কোনো কর্মচারীর সঙ্গে বিয়ে হয়ে তিনি চলে গেছেন দূরের কোনো বড় জাংশনে। আমাদের বাড়ির পাশ দিয়ে যেত রেলগাড়ি, লক্ষ্মীকান্তপুর, জয়নগর, ক্যানিং এবং ডায়মন্ড হারবারের গাড়ি। রেলগাড়ি গেলেই মেজমামা যদি বাড়ি থাকতেন সেই সময়, তাহলে এক দৃষ্টে সেদিকেই চেয়ে থাকতেন। কখনো গান গাইতেন, মোর অনেক দিনের আশা আমি বলবো কানে কানে। কখনো বা গাইতেন, গিয়ে গেনু বসন্তের গানখানি, অথবা চৈত্র দিনের ঝরা পাতার পথে, ফুলের জলসায় নীরব কেন কবি, পঙ্কজ মল্লিকের গাওয়া ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষের শেষ খেয়ায়।
মেজমামা কোথাও গান শেখেননি কোনোদিনও। সিনেমাতে শুনে বা রেকর্ড শুনেই তিনি গান তুলে নিতে পারতেন। গলায় অসাধারণ দরদ ছিল। স্বরলিপির ওপরে সুর বোলানো আর গানের মধ্যে যে অনেকই তফাৎ, তা ওই অল্প বয়সেই মেজমামার গান শুনেই আমি বুঝেছিলাম। তাছাড়া দ্রুতগামী ট্রেনের দিকে চেয়ে গাওয়া লোহার চাকার শব্দে মারিয়ে যাওয়া সেই সব গান তো ঠিক গান ছিল না, ছিল শ্রীমতী মাসির প্রতি নৈবেদ্য, অর্ঘ্যকুসুম। শরতের ভোরের শিউলি, বসন্তের সকালবেলার আলোর মতো, হাওয়ার মতো ভালো, কিন্তু বড়ই স্বল্পস্থায়ী। বিরহী যক্ষের প্রেমের বার্তা বইতে মেঘ আর মেজমামার হারানো প্রেমের বার্তা উদ্দিষ্ট হতো জোরে ছোটা রেলগাড়ির প্রতি, যদি তারা সেই বার্তা বয়ে নিয়ে যায়। অকৃততার মেজমামা বহু বছর পরে যেদিন হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেলেন, সেদিন আমরাই তাকে চন্দন টন্দন দিয়ে সাজিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে কেওড়াতলায় নিয়ে গেলাম। দাদারা কাউকে প্রায় খবর দেয়নি। কেন দেয়নি তা জানি না। খুবই তাড়াতাড়ি তার শেষকৃত্য হল। আমার মনে হয়েছিল শ্রীমতী মাসিমাকে একবার যদি খবর দেয়া যেত, কিন্তু তিনি কোথায় যে থাকেন তা পর্যন্ত জানি না। খবরটা দিই বা কি করে? এই অবধি পড়েই শ্রীমতী থামলেন। বুকের মধ্যে একটা অব্যক্ত কষ্ট বোধ করলেন। বুকের ভেতর থেকে আহ করে একটি আর্তচিৎকার উঠে এলো। কিছুতেই তাকে চাপতে পারলেন না। মিতভাষী নিচুস্বরে কথা বলা শ্রীমতী বুঝতেই পারেননি যে চিৎকারটি এমন জোর হয়ে যাবে। মণি তাদের শোয়ার ঘরের দরজা খুলে এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, কি হলো মা? দরজা খোলো, দরজা খোলো। শ্রীমতী ভিতর থেকেই লজ্জায় অধবদন হয়ে বললেন, কিছু হয়নি, শো গিয়ে তুই। স্বপ্ন দেখছিলাম, খুব খারাপ স্বপ্ন। এরকম বিধ্বস্ত অবস্থাতে মেয়ের সামনে বেরোবার কোনো ইচ্ছা ছিল না শ্রীমতীর। জামাই হিমগ্নও নিশ্চয়ই জেগে গেছে। ভারী লজ্জা পেলেন উনি। মণি বলল বিরক্ত গলায়, এ আবার কি উদ্ভট স্বপ্ন? ছুটকু জেগে গেছে? শ্রীমতী বললেন, না না, ও ঘুমোচ্ছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে কুজো থেকে গড়িয়ে জল খেলেন 2-3 গ্লাস, ওই ঠান্ডাতেও। মণি চলে গেলে কিছুক্ষণ পরে যথাসম্ভব কম শব্দ করে নিজের তোরঙ্গটির খাটের তলা থেকে বের করে খুব ভালো করে খুঁজতে লাগলেন চামড়ার মোটা ঠিকানার বইটি। ছিঁড়ে খুঁড়ে গেছে, তবু কত মানুষের কত দিনের সব ঠিকানা তাতে লেখা। অনেক মানুষই আর নেই, যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগও নেই। কিন্তু ঠিকানাগুলির দিকে চাইলে কত মুখ, কত সুখ এখনো ঝলমল করে ওঠে। কতগুলো বছর যে কেটে গেছে গিরিটির, মধুপুরের, কলকাতার, দেওঘরের। খুঁজতে খুঁজতে পেলেন যতীন জামাইবাবুর কলকাতার ঠিকানাটা। ওই বাড়িতেই ন্যাপা এবং ন্যাপার বোন লতার বিয়ে হয়েছিল। ন্যাপার বিয়ের সময় তার ভাসুরজির বিয়ের জন্য কলকাতায় গেছিলেন বলে ন্যাপার বিয়েতেও থাকতে পেরেছিলেন। সে বাড়ির ঠিকানাটা লেখা ছিল যদিও, ন্যাপার নতুন বাড়ির ঠিকানা ওর কাছে নেই। তখনই একটা পোস্টকার্ড নিয়ে বসলেন। কলম ছিল না, তাই পেন্সিলেই লিখলেন, স্নেহের বাবা ন্যাপা, তুমি আমাকে চিনতে পারবে কিনা জানি না এত বছর পর। আমি তোমার শ্রীমতী মাসি। লিখন কাগজে তোমার লেখা পড়লাম। আমার নাতনি সুপা একটি সংখ্যাই নিয়ে এসেছিল। তোমার মেজমামা কবে চলে গেলেন? কি হয়েছিল তার? যদি জানাও তো ভালো হয়। তোমাকে অনেক কথা বলবার ছিল। এই চিঠির জবাব যদি দাও তোমার ঠিকানা জানিয়েই তবে তা সম্ভব হবে। তোমার ঠিকানা জানিও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ইতি শ্রীমতী মাসিমা। আমার ঠিকানা মিসেস
এস ঘোষ দস্তিদার, কেয়ার অফ মিস্টার এইচ বোস, কোয়ার্টার B2, ইন্ডিয়ানা স্পাইসেস অ্যান্ড ফুড লিমিটেড, পিও সাহারানপুর, ইউপি। চিঠি লেখা শেষ করে আবারও একবার জানালার কাছে এসে দাঁড়ালেন উনি। কেষ্টবাবু এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বোধহয়। মদনের আজ বোধহয় নাইট ডিউটি। কোনো সারা শব্দ নেই। কেষ্টবাবু জেগে থাকলেই বাকি। মানুষ মানুষের জীবনে একটা সময় আসে যখন দিনরাত এবং সময়ের সব হুঁশ চলে যায়। শ্রীমতীরও যাবে, উনি জানেন। পথের মার্কারি ভেপার ল্যাম্পের বাদামি আলো গাছগাছালি, বাড়ি, ঘর, পথ, বাগান সবকিছুকেই এক ধরনের বাদামি অপার্থিবতাতে ভরে দিয়েছে যেন। এমন গভীর রাতেই ফিসফিস করে শিশির পড়ার শব্দে জানালায় দাঁড়িয়ে ফেলে আসা জীবন, ফেলে আসা প্রায় ভুলে যাওয়া ভালোবাসার জনকে মনে করা যায়। আজ কৃষ্ণা চতুর্দশী, ঘোড়া যামিনী, অথচ মার্কারি ভেপারের আলোর জন্য তারাও দেখা যায় না। কাছে আলো রোশনাই বলেই আলোর পরিধির বাইরে অন্ধকারে আরো অনেক ভারী। শ্রীমতী ভাবছিলেন তার নিজের আকাশও তারাহীন। কৃষ্ণা চতুর্দশী নয়, অমাবস্যা, ঘোর। ন্যাপাকে লেখা পোস্টকার্ডটিতে ঠিকানা লিখে বারবার পেন্সিল দিয়ে নাম ঠিকানাটা বোলাতে লাগলেন। তারপরই ভাবলেন, এই চিঠি কি পোস্টকার্ডে লেখা ঠিক হবে? যতীন জামাইবাবুর ছেলে, বৌমা, আত্মীয়রা, অন্যান্যরা কি মনে করবেন? অন্যের বিধবা, মৃত হলেও অকৃতদার পরপুরুষের খোঁজ করছেন, এই অপরাধ তো খুনের অপরাধেরও বাড়া। টিটকিরি দেবে হয়তো ওরা। কেউ হয়তো তার ঠিকানা জেনে যাওয়াতে মনির কাছে চিঠি লিখতেও পারেন। তাহলে মনি হয়তো বাড়ি থেকেই তাকে তাড়িয়ে দেবে। জামাই হিমগ্নই বা কি মনে করবে? না, এ চিঠি পোস্টকার্ডে লেখা যাবে না। এ কথা ভেবেই পোস্টকার্ডটি টুকরো টুকরো করে ছিঁড়লেন। তারপর ছোটকু স্কুলের খাতা থেকে চৌর্যবৃত্তি করে দুটো পাতা এমনভাবে ছিঁড়লেন যাতে ছোটকুর স্কুলের দিদিমণি অথবা মণি বুঝতে না পারে। তারপর নতুন করে চিঠি লিখতে বসলেন। এই চিঠিটা খুব বড় হয়ে গেল। লেখা শেষ হলে বারবার পড়লেন চিঠিটা। প্রায় 40 বছর হয়ে গেছে। কোথায় চলে গেল মানুষটি কে জানে? কি এমন ভালোবাসত যে সারা জীবন বিয়ে না করে অভিমানে এত দিন একা একা কাটিয়ে অভিমানে চলে গেল? এ কেমন ভালোবাসা? নিজেরও বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে, বউ, জামাই, চারধারেই তো কত প্রেম করা বিয়েও দেখেন। মনিও তো প্রেম করেই বিয়ে করেছিল, কিন্তু কই, সেই সব বিয়ের মধ্যে তো বিশেষ কিছু দেখেন না তিনি। কোন অপার রহস্য দুর্গেও ভালোবাসা বুকে করে একটা মানুষ 40টা বছর শুধু এই হতভাগিনী শ্রীমতীকে মনে করে কাটিয়ে গেল। কি এমন যোগ্যতা ছিল তার? কি এমন রূপগুণ? শ্রীমতী আবারও উঠলেন। ওই চিঠিটাকে কুচি কুচি করে ছিঁড়লেন। তারপর জানালার কাছে এসে দাঁড়ালেন। ঘুমন্ত, নিস্তব্ধ, শিশির পড়া রাতের দিকে চেয়ে বড় বিভ্রান্ত হয়ে গেলেন শ্রীমতী। ঠিক বুঝতে পারলেন না উনি জিতলেন না হারলেন। ঘেটু বসু তাকে এত বড় সম্মান দিয়ে তাকেই কি বড় করে গেলেন, না নিজেকে? ঠিক করলেন ন্যাপা টাপাকে চিঠিপিটি লিখে যা এত বছর রেভেতে ছিল বুকের ভেতরে তারই নিজস্ব হয়ে তাকে আর বাইরে আনবেন না। বাগানের এ পিঠে আলো, ও পিঠে অন্ধকার। অন্ধকারের ওপিঠ থেকে একটি তক্ষক বলে উঠল, ঠিক ঠিক ঠিক।
গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহ লেখা গল্প দিন শেষে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।